আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি সেই বিকাল থেকে শুরু করেছি। আর শুরুতে কিছু সংসারের ওই টুকিটাকি কাজ আর সাথে আপনাদের সঙ্গে গল্প করা। জানেন, আমাদের মেয়েদের কিছু কমন সমস্যা আছে, আমার আপনার সকলেরই। যে আমাদের বলা যায় ইন্টারন্যাশনাল একটা দোষ। সব দোষের ভাগীদারি কিন্তু আমরা। যেহেতু মেয়ে হয়ে জন্মাইছি সেহেতু ভাগীদার হব, এটাই স্বাভাবিক। একটা জিনিস লক্ষ্য রাখবেন, হাজব্যান্ড অফিসে সিনিয়রের থেকে বকা খেয়ে আসছে, কিংবা অফিসিয়াল কাজের চাপ বেশি, কিংবা যাদের হাজব্যান্ড ব্যবসা করে, ব্যবসায় কোনো লস চলছে, ব্যবসায় তো উঠানামা থাকেই। তো হাজব্যান্ডরা ওই দোষটাও ঠিক কিন্তু তার ওয়াইফের উপরেই চাপাবে। বাসায় এসে তাকে গরম দিয়া, তাকে ঝাড়ি দিয়া, বাইরে তো আর কিছু বলতে পারবে না, এখানে এসেই তার দাদাগিরি শুরু হয়ে যাবে। আর শ্বশুর বাড়ির লোকজন তো আছেই মাশাল্লাহ, তাদের একটি কমন দোষ যে ছেলেরা কথা বলবে না তাদের সঙ্গে, সেটাও বৌমার দোষ। ছেলেদের কোনো ব্যবহারে কষ্ট পেলে সেটাও বৌমার দোষ। আর তার সাথে বৌমা তো ইন্টারন্যাশনাল দোষী, এটা তো আছেই। ইভেন আপনার বাচ্চা খারাপ কোনো কিছু করুক সেটাও কিন্তু আপনার দোষ হবে। আপনার বাচ্চা ভালো কোনো কিছু করুক, তখন দেখবেন আপনার আর সেই প্রশংসাটুকু আর কপালে জুটবে না। এছাড়া আপনি সংসারে সারাদিন কাজ করবেন গাধার মতো, ওই যে গাধা বিটিয়ে ঘোড়া বানানো আর কি, তাও আপনার নাম হবে না, কেউ দেখবেও না। সারাদিন কাজ শেষে একটু বসবেন, কিংবা একটু ঘুম দেবেন, কিংবা একটু ফোন হাতে নেবেন, তখন দেখবেন সবার চোখে যাবে যে কাজ নেই কাম নেই, সারাদিন বসে থাকা আর ঘুমানো আর ফোন দেখা। এগুলো তো কমন ডায়লগ, তাই না? একটা সময় দেখবেন কি বাসায় এসির রিমোটে কাজ করছে না, সেটাও আপনার দোষ। তো এই দোষগুলো শুনতে শুনতে এক পর্যায়ে কিছুদিন এভাবে চলতে থাকলে একটা সময় পরে আপনার নিজেরই মনে হবে যে না রে ভাই, আমিই দোষী, আমি মনে হয় কোনো দোষ করে ফেলছি, না সব কিছুতে আমার কেন দোষ হবে। তখন আপনার নিজেরই বলতে ইচ্ছা হবে যে কে বলেছে আমি নির্দোষ, আমি তো দোষী, সেই ভাইরাল আপার মতো। তখন কিন্তু আপনার ওই বিবেক কাজ করবে না, আবেগই কাজ করবে যে সবাই বলছে আমি দোষী, তাহলে আমারই হয়তো বা কোনো দোষ ছিল। এটাই আমাদের নেচার হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য, তাই না? তো এই অবস্থা থেকে উঠতে হবে, নিজেকে স্বাবলম্বী করতে হবে, নিজে এমন একটা জায়গায় আসতে হবে যে কেউ ওই একটা কথা বলতে গেলেও 5বার ভেবে নিবে যে আমি যে কথাটা বলছি এই কথাটা তা আদেও তার ক্ষেত্রে প্রযোজ্য কিনা। তো সেই পর্যায়ে তুলতে হলে আমাকে অবশ্যই কোনো কিছু করতে হবে, তাই না? আমাকে আপনাকে সবাইকেই করতে হবে। আমি মনে করি কোনো কাজই কিন্তু ছোট না। সেটা আপনি যে রিলেটেড কাজ পারেন না কেন, আপনি সেলাই কাজ পারেন, কিংবা হাতের কাজ পারেন, কিংবা রান্না বান্না ভালো পারেন, এখন কিন্তু সব প্রফেশনেই একটা ভালো পর্যায়ে আছে। তো আপনি করার চেষ্টা করেন। কষ্ট ছাড়া কখনো সাফল্য পাওয়া যায় না, সব কিছুতেই কিন্তু কষ্ট থাকবেই। তো প্রথম প্রথম কষ্ট হলেও পরবর্তীতে কিছুদিন পরে আপনি দেখবেন ঠিকই এক পর্যায়ে এসে দাঁড়িয়ে গিয়েছেন। তখন সবাই আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে, আপনাকে সবাই ভালোবাসবে। ইভেন আপনার সঙ্গে কেউ কথা বলতে গেলেও 10বার ভাববে। বাইরের লোকের কথা তো বাদ দিই, আপনার ঘরের লোক, আপনার নিজের হাজব্যান্ড পর্যন্ত আপনার সঙ্গে কথা বলতে হলে রেসপেক্টলি কথা বলবে, কারণ সে বুঝবে তার অবস্থানটা কোথায়। এই জন্যই আমি সবসময় বলি যে নিজে আগে স্বাবলম্বী হওয়া জরুরি। আগে স্বাবলম্বী নিজে হলে দেখবেন আপনি আপনার পরিবারকে ফাইন্যান্সিয়ালি হোক কিংবা মেন্টালি হোক সাপোর্ট দিতে পারবেন। ইভেন আপনার নিজের বাবা মা, আমাদের অনেকেই আছে যে নিজের বাবা মাকে বিয়ের পরে একটা গিফট দিবেন বছরে একটা, সেটা দিতে হলেও 10বার ভাবতে হয়। তখন কিন্তু আপনাকে আর ভাবতে হবে না, কাউকে কৈফিয়ত দিতে হবে না। আপনার বাবা মাকে আপনি নিজে গিফট দিতে পারবেন, সেটা প্রতি মাসে হোক কিংবা বছরে হোক। আচ্ছা, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। শাশুড়ি বলে তার ছেলেকে কষ্ট করে মানুষ করেছে, তার অধিকার বেশি। ঠিক আছে, মানছি ছেলে কষ্ট করে মানুষ করেছে, তার অধিকার বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মেয়ের বাবা মা কষ্ট করে বুঝি তার মেয়েকে মানুষ করে না? মেয়ে কি আল্লাহর বাতাসে মানুষ হয়ে যায়? না মেয়ে ভেসে আসে কোথা থেকে? মেয়ের বাবা মা কি মেয়েকে কষ্ট করে মানুষ করে না? একটা ছেলের বাবা মাকে, একটা ছেলেকে যেভাবে মানুষ করে, একটা মেয়েকে মানুষ করতে হলে সে বাবা মার যে কত কষ্ট হয় আমি এখন তা বুঝি। যদিও বা আমার মেয়ে খুবই ছোট, তারপরেও এখন থেকে রিয়েলাইজ করতে পারি যে আমার বাবা মা আমার জন্য কি করেছে। আমি যেভাবে আমার মেয়েকে স্বাচ্ছন্দ্যভাবে মানুষ করতে পারছি,
তো আমাদের বাবা-মারা কিন্তু সেভাবে স্বাচ্ছন্দ্যভাবে মানুষ করতে পারেনি। কারণ তারা যে এখন যে অবস্থানে আছে, ১ম পর্যায়ে যে এত স্বাবলম্বী ছিল তা কিন্তু না। সবার বাবা-মাই কিন্তু তার সন্তানকে কষ্ট করেই মানুষ করে। হোক না সে ছেলের মা-বাবা কিংবা মেয়ের মা-বাবা। বাবা-মা মানেই আমরা কি বুঝি? স্যাক্রিফাইস, সাফার, কম্প্রোমাইজ। আচ্ছা ধরেন আমরা একটা ছাগল কিংবা গরু মানুষ করি, সেটা কাউকে দিতে হলে আমাদের আত্মা কেঁপে যায়, আমাদের দ্বারা দেওয়া সম্ভব হয় না। তো একজন বাবা মা তার মেয়েকে আপনাদের হাতে তুলে দিচ্ছে, তাহলে তাদেরকে কতটুকু রেসপেক্ট, কিভাবে কথা বলা উচিত এবার আপনারাই ভাবেন। তো যাই হোক, অনেক কিছুই আপনাদের সঙ্গে আজ শেয়ার করে ফেললাম। সেটা নিজের থেকে শেখা হোক কিংবা আশেপাশে দেখা হোক। অনেক সময় দেখা যায় না, বুড়া বুড়া এক জায়গা হলে যা হয় আর কি, ওই সাংসারিক কথাবার্তা। তো অনেক সময় অনেক কথা শুনি, দেখি, অনেক সময় নিজের চোখে দেখি, অনেক সময় নিজেও কিছুটা পরিস্থিতির শিকার হই। তো এভাবেই কিন্তু কথাগুলো আজকে বলে ফেলছি। আশা করি আমার প্রিয় আপুরা পজিটিভলি নেবেন। তো আজ যেহেতু বিকাল থেকে ব্লগটা শুরু করছি, কিছু ফল ছিল ফ্রিজে, তো ভাবছি কেটে খাওয়া শুরু করি, আর দু একদিন গেলে নষ্ট হবে। তো ওই কাটা বলতে যেমন পারো তেমন সাজোর মতোই কেটেছি আর কি। যাই হোক, কোনো গেস্ট তো আর আসছে না, কোনো গেস্টকেও দিতে হবে না, মেয়েই খাবে টুকিটাকি করে। এর জন্য টিফিন বাটিতে কেটে রেখে দিচ্ছি, ও যখন ইচ্ছা তখন ও নিয়ে খেতে পাবে। বেশিরভাগ সময় দেখা যায় কি, তরমুজ এইভাবেই কেটে রেখে দিই ফ্রিজে, ও ওর মতো করেও যখন ইচ্ছা তখন কিন্তু ও নিজে নিয়ে খায়, আমাকে বলেও না আম্মু আমাকে দাও। মানে ও জানে কোথায় আছে, কিভাবে আছে, ওর মতো নিয়ে কিন্তু খাওয়া শুরু করে। এদিকে পেঁপে আনছিল, তো পেঁপেটাও অনেক পেকে গিয়েছে, একটা পাশ নষ্ট হয়ে যাচ্ছে, যে এজন্য কেটে নিয়েছি। আনায় কিন্তু পেঁপে খায় না, ও তরমুজ সারাদিন খেতে থাকে, কিন্তু পেঁপে মোটেই খায় না। ও আরেকটা কথা, তরমুজটা দেখে যেন আবার ফিট হয়ে যায় না, কারণ তরমুজটা ছোট হলে কি হবে, অনেক কিন্তু মিষ্টি ছিল। আর তরমুজটা কেটে খেয়ে তারপর আনা হয়েছে, ছোট বলে যদি ভালো না হয়। তো এদিকে কিছু ফলও কেটে নিয়েছি আমার জন্য আর আনায়ের জন্য। দুপুরে খাবারের পরে কিছু সবজি আছে, আর রাতের জন্য কিছু মাংস রান্না করে নিচ্ছি। দেখা যায় কি, যেদিন সবজি কিংবা ভর্তা আইটেম করা হয় সেদিন কিন্তু আর ভাতটা বেশি খাওয়া হয়, লক্ষ্য করে দেখবেন। মাংসের থেকে আমার মনে হয় ভর্তা হলে আমি বেশি ভাত খেতে পাবো। তো এই কারণে মাঝে মধ্যে সময় পেলে ভর্তা করার চেষ্টা করি। আমিও পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আর এদিকে মাংস দেখছেন, এটা কিন্তু আনায়া পছন্দ করে। মাঝে মধ্যেও তো মাংস না হলে বায়না শুরু করে আমি ভাত খাবো না। এর জন্য আমাকে মাংস রান্না করে দু একটা টিফিন বাটিতে ফ্রিজে রেখে দিতে হয়। কি আর করা বলেন, বাচ্চা তো মাঝে মধ্যে বায়না শুরু করলে আর থামাথামির কোনো সুযোগ নেই। একটু কি লক্ষ্য করেছেন, আমি মশলা দিয়ে কিন্তু ঢাকনাটা সাথে সাথে দিয়ে নিয়েছি। তো আমি এভাবেই মশলা কিংবা কোনো সবজিতে পানি দিলে ঢাকনাটা সাথে সাথে দিয়ে নিই, তাহলে কিচেনে দেখা যায় কি ওই তেল চিটচিটে ভাবটা একটু কমই হয়। অনেক আপুরাই আমার কিচেনের পর্দা সম্পর্কে জানতে চেয়েছিল, যে পর্দা সম্পর্কে যেন কিছু বলি, কিভাবে পরিষ্কার রাখি। পর্দাটা খুব কমই তেল চিটচিটে হয় আমি যতদিন থেকে ইউজ করছি। আর পরিষ্কার করার সময় একটু লেবুর রস আর হালকা উষ্ণ গরম পানি ওভেনে একটু গরম করে নিই, ব্যাস হয়ে যায়। আর পর্দাটা কিভাবে ঝুলিয়েছি এটা একটা প্রশ্ন ছিল। পর্দাটা আসলে হুক দিয়েছিলাম, হুকটা টেকেনি, যে কারণে পরবর্তীতে চ্যাপটা ফিতা দিয়ে জানালার গ্রিলের দুই কর্নারে বেঁধে, টাইট করে বেঁধে দেন পর্দাটা ঝুলিয়েছি, আর ঠিকঠাক মতোই আছে। এবার আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।